মুঘলরা যখন পুরো ভারতবর্ষে তাদের শাসন বিস্তার করেছিল তখন মারাঠারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের বিরুদ্ধে গিয়ে লড়াই করতে থাকে। সেখান থেকে উঠে আসে এক অসম্ভব সাহসী এবং বীর যোদ্ধা ছত্রপতি সম্ভাজির নাম, যে একাই মুঘল সম্রাট আওরঙ্গজেবের ত্রাসের কারণ হয়েছিল। সেই বীর যোদ্ধারই জীবনের গল্প শুনবো আজ। চলুন তাহলে আর দেরি না করে মূল কাহিনীতে যাওয়া যাক। মুভির নাম ছাওয়া। শুরুতেই আমরা মুঘল সম্রাট আওরঙ্গজেবকে দেখতে পাই, যে কিনা তার রাজ্যসভায় বসেছিল। ঠিক তখনই এই সভা চলাকালীন হঠাৎ করেই একজন লোক চলে আসে। লোকটি মূলত একজন গুপ্তচর ছিল। সে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে সম্রাটের কাছে এসেছিল। আসলে দক্ষিণের মারাঠাদের ছত্রপতি অর্থাৎ রাজা শিবাজি মহারাজ আজই মারা গেছে। তো সেই রাজ্যে সবাই এই নিয়ে দুঃখে থাকলেও এখানে তো আওরঙ্গজেবের সকল প্রকার প্রজারাই খুব খুশি হয়ে যায়। কিন্তু কেন যেন আমরা দেখতে পাই যে মুঘল সম্রাট আওরঙ্গজেব এতে মোটেই খুশি হতে পারে না। আসলে এর কারণ হলো মহারাজ সবসময়ই চাইতো সে সরাসরি শিবাজি মহারাজের সাথে যুদ্ধে জড়াবে এবং তাকে পরাজিত করেই তার রাজ্য তার থেকে দখল করে নিবে। তবে এখন তার মৃত্যুর পর তো আর এটা সম্ভব নয়, তাই তার একটু মনটা খারাপই হয়ে যায়। তার যুদ্ধ করে রাজ্য জয় করতে বেশ আনন্দ হয়, আর শিবাজির মতো এত সাহসী আর শক্তিশালী রাজার সাথে লড়াই করতে তো আরো বেশি আনন্দ হতো। কিন্তু সেটা তো আর হওয়ার নয়, তাই তার মনটাই ভেঙে যায়। তবে এর কিছুক্ষণ পর তার মন আবারও ভালো হয়ে যায়, কারণ শিবাজির মৃত্যুর কারণে এখন তার দক্ষিণ দখল করা তার জন্য অনেক সহজ হয়ে গেছে। তাকে আর এই কাজে কেউ বাধা দিতে আসবে না। সে খুব সহজেই সেই জায়গা দখল করে নিতে পারবে। তো এরপরই সে তার পুরো রাজ্যে মানুষদের জন্য আনন্দের ঘোষণা করে দেয়। তো এর পরের দৃশ্যে আমাদের সবাইকে আওরঙ্গজেবের রাজ্যের একটি ছোট্ট শহর দেখানো হয়, আর এই শহরটির নাম হলো বোরহানপুর। এই শহরটি অনেক বেশি পরিমাণে উন্নত একটি শহর ছিল। শহরটি দেখতেও বেশ সুন্দর আর পরিপাটি। এই শহরের সবকিছু একজন লোক নিয়ন্ত্রণ করত, যার নাম হলো খানজামান। সে ছিল বেশ সুঠাম দেহের অধিকারী, আর সে কুস্তিতেও ছিল পারদর্শী। তো এরপরই আমাদের দেখানো হয় খানজামানকে। সে তার শরীর ম্যাসাজ করাচ্ছিল। ঠিক তখনই তার কাছে একটি লোক আসে এবং তাকে এসে খবর দেয় যে শিবাজি মারা যাওয়ার কারণে এখন অনেক রাজ্য আমাদের সবাইকে অনেক বেশি ধন দৌলত দিচ্ছে। তবে দেখা যায় অনেকদিন ধরে কোনো যুদ্ধ আর লুটপাট করতে না পারার কারণে খানজামান অনেকটা বোর হয়ে গিয়েছিল। তখনই একজন লোক বলে, তৈরি হয়ে থাকো, যে কোনো সময়ে কিন্তু হামলা হতে পারে। এটা শুনে খানজামান তো একেবারে পাত্তা দেয় না। সে হেসে বলতে থাকে, কে আর আমাদের উপর হামলা করবে? মারাঠারা, তারা তো এখন অনাথ, তাদের শিবাজিই তো আর বেঁচে নেই, তাদের রাজাই তো এখন মৃত, তো হামলাটা করবে কে শুনি? এরপর দেখা যায় তারা এসব বিষয় নিয়ে আলোচনা করছিল। তখন হঠাৎ করেই একজন লোক তাকে ডেকে ওঠে আর বলে যে মারাঠারাই বোরহানপুরে আক্রমণ করেছে। এখন খানজাহানের যেহেতু মারামারি করতে ভালো লাগতো, তাই তার জন্য তো এটা একটা আনন্দের খবর ছিল। এমনিতেও সে কদিন ধরে বোর হয়ে যাচ্ছিল। তবে বোরহানপুরের সাধারণ মানুষরা এই খবরটা শুনে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর এটাই তো স্বাভাবিক। তো এরপরই আমরা দেখতে পাই মারাঠারা অনেক বেশি সৈন্য নিয়ে বোরহানপুরের দিকে এগিয়ে আসছে। দেখতে দেখতেই তারা বোরহানপুরের ভেতরে ঢুকে পড়ে। আর এই বোরহানপুরে আক্রমণ করার পেছনে ছিল শিবাজির ছেলে সাম্বাজি, আর সেই মূলত এই আক্রমণটি লিড করছিল। মুঘলরা তো তাদেরকে থামানোর জন্য সেখানে রাস্তায় একটা কাঠের বেড়া দিয়ে দেয়। তবে এই বেড়াকে সাম্বাজি খুব সহজেই ভেঙে দেয় আর বোরহানপুরে ঢুকে পড়ে। এখানে ঢুকেই তো সে সৈন্যদের মারতে থাকে। এখানে থাকা এতগুলো সৈন্য যেন তার কাছে কিছুই ছিল না। দেখতে দেখতে সাম্বাজির সকল সৈন্য সেই এলাকার মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে এক বড় রকমের যুদ্ধ হয়। সাম্বাজির যেই সকল সৈন্য ছিল তারা তাদের সামনে আসা প্রত্যেকটি সৈন্যদের অনেক নৃশংসভাবে মারতে থাকে। মুঘলদের কাছে অনেক সৈন্য থাকলেও তারা এই সাম্বাজির কাছে কিছুই করতে পারছিল না। আর এদিকে তো সাম্বাজি নৃশংসভাবে একের পর এক সৈন্যদের মেরেই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই সাম্বাজি তার সামনে একটা ছোট বাচ্চাকে দেখতে পায়। সে বাচ্চাটি মূলত ভুল করে সেই যুদ্ধের ময়দানে চলে এসেছিল। সাম্বাজি তখন সেই বাচ্চাটিকে না মেরে বাচ্চার মায়ের কাছে তাকে ফিরিয়ে দেয়, কারণ বাচ্চাটি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তো যখন সে বাচ্চাটির মাকে দেখে যে সে বাচ্চাটিকে আদর করছে, এই দৃশ্যটা দেখেই তো তার মন ভরে যায়। যদিও বাচ্চাটি তাদের শত্রুপক্ষের ছিল, তাও সে বাচ্চাটিকে হত্যা করে না। তখনই তার উপর একজন আক্রমণ করতে যায়, কিন্তু তাকে আর একজন বাঁচিয়ে নেয়। তো যাই হোক, এরপরই আমরা দেখতে পারি সাম্বাজি আবারও যুদ্ধের ময়দানে থাকা সৈন্যদের নৃশংসভাবে মারতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই
খানজামান এই যুদ্ধটি অনেক বেশি এনজয় করছিল। সে তার সামনে আসা প্রত্যেকটি মারাঠা সৈন্যদেরকে অনেক নৃশংসভাবে হত্যা করছিল। খানজামানের সামনেও কোনো মারাঠা সৈন্য টিকতে পারছিল না, কারণ সেও ছিল অনেক বেশি দক্ষ। তো বেশ কিছুক্ষণ পরই খানজামান ও সাম্ভাজি একে অপরের মুখোমুখি হয়। অর্থাৎ এবার খানজামান আর সাম্ভাজির মধ্যে যুদ্ধ শুরু হবে। সাম্ভাজি আর খানজামান বেশ কিছুক্ষণ লড়তে লড়তে একটি রুমের ভিতরে চলে যায়। সেখানেও বেশ কিছুক্ষণ লড়াই করার পর খানজামান বেশ চালাকি করে সাম্ভাজিকে একটি ঘরের নিচে ফেলে দেয়। নিচে পড়ে যাওয়ার পরই তো সাম্ভাজি লক্ষ্য করে সেই ঘরের ভেতর একটি বিশাল বড় সিংহ ছিল, আর সে বেশ হিংস্রও ছিল। দেখতে দেখতেই সেই সিংহটি সাম্ভাজির উপর হামলা করে বসে। প্রথমে তো সিংহটি সাম্ভাজিকে অনেক জায়গায় আহত করে, কিন্তু পরবর্তীতে সে অনেক কষ্টে ফাইট করে আর সিংহটিকে শেষমেশ হারিয়েই দেয়। খানজামান তো উপর থেকে খুব মজা করে তাদের দুজনের ফাইট দেখছিল, কিন্তু হঠাৎ করেই সাম্ভাজি উপরে উঠে আসে আর খানজাহানের সাথে লড়াই করতে শুরু করে দেয়। কিছু সময় লড়াইয়ের পর খুব সহজেই সে খানজামানকে পরাজিত করে ফেলে। তবে সাম্ভাজি এখানে খানজামানকে প্রাণে মেরে ফেলে না, তাকে তার প্রাণ ভিক্ষা দিয়ে চলে যায়। এরপরই আমরা দেখতে পাই বেশ কয়েক ঘন্টা যুদ্ধ করার পর এখানে মারাঠাদের বিজয় হয়, এবং মারাঠারা এই যুদ্ধে বিজয়ী হওয়ার কারণে তারা তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর তারা সম্পূর্ণ বোরহানপুরকেই জ্বালিয়ে দেয়। কিছুক্ষণ আগে এত সাজানো আর সুন্দর একটি শহরকে তারা একটি ধ্বংসস্তূপে পরিণত করে। আর বোরহানপুর থেকে তারা এত বেশি সোনাদানা পেয়েছিল যে তারা সেগুলো ভালোভাবে নিয়ে যেতেই পারছিল না। এখানে থাকা এত মানুষ মিলেও এত ধন সম্পদ নিয়ে যেতে পারছিল না। তখন সেখানে থাকা একজন বলে, আমরা এত ধন সম্পদ কিভাবে নিয়ে যাব? অন্যজন বলে ওঠে, যেভাবেই হোক না কেন আমাদের এগুলো সব নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা ধন দৌলতের জন্য যুদ্ধ করিনি, কিন্তু তাও সবই নিয়ে যেতে হবে। আমাদের এমনভাবে সবকিছু নিয়ে যেতে হবে যেন আওরঙ্গজেব এসে একটা কানা করিও না পায়। আর অন্যদিকে এত বড় একটা যুদ্ধ জেতার পরেও সাম্ভাজির মনটা অনেক খারাপ ছিল, কারণ তার বাবা শিবাজির মৃত্যুর পর সে এখন অনেক বেশি ভেঙে পড়েছিল। তাই দেখা যায় সে একটি জায়গায় একা দাঁড়িয়ে আছে। তখনই তার কাছে একজন লোক আসে যার নাম হামির। আর হামির নামের এই লোকটি এসে সাম্ভাজিকে এখানে সান্ত্বনা দেয়। আর আমরা তখন জানতে পারি যে এই হামির আসলে সম্পর্কে সাম্ভাজির মামা ছিল। হামির তখন তাকে এসে বলে, আমি তোমার মধ্যে মহারাজের ছাপ দেখতে পাই, তাই আমি একটু এই নিয়ে চিন্তিত যে কেউ তোমার ক্ষতি করে না দেয়। এই কথা শুনে সাম্ভাজি বলে, মামা, আপনি আমার সাথে থাকলে আমি আরো অনেক বেশি শক্তি পাই, তাই আপনার চোখ আমার উপর থাকলে আমার কেউ ক্ষতি করতে পারবে না। আর আমি চাই সারা জীবন আপনি এভাবে সব সময় আমার পাশে থাকুন। আর আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমি আশা করি আমি কখনো কোনো যুদ্ধ হারব না। মামার সাথে কথাবার্তা শেষ করার পর সে সবার কাছে আসে এবং সবার উদ্দেশ্যে কিছু বক্তব্য দেয়। তখন সে সবাইকে বলে, এটা শুধু আমাদের জন্য একটা জিত না, এটা হলো আমাদের পক্ষ থেকে একটা হুঙ্কার যে আমরা কেউ দুর্বল নই। আওরঙ্গজেবকে দেখিয়ে দিতে হবে যে শিবাজি প্রত্যেকটা মারাঠার মধ্যেই এখনো জীবিত আছে, আর প্রত্যেকটা মারাঠাই চাইলে নিজ থেকে শিবাজি হয়ে উঠতে পারবে। আর এ কারণেই আওরঙ্গজেব যদি মারাঠাদের সাথে কিছু করতে চায় তাহলে সেটা করার আগে তাকে 1000 বার ভাবতে হবে। আর সে যদি কোনো কিছু না ভেবেই কোনো প্রকার পদক্ষেপ নেয় তাহলে তাকে আগে আমাদের মুখোমুখি হতে হবে। আর এই যুদ্ধ কোনো ধর্মের বিরুদ্ধে না, এটা হচ্ছে অত্যাচারের বিরুদ্ধে। এটা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য একটা যুদ্ধ। আর যারা এই যুদ্ধে বাধা দিবে আমরা একদম তাদেরকে ধুলোর সাথে মিশিয়ে দিব। এরপরই আমরা দেখতে পাই মারাঠাদের এখানে একটা সভা চলছে। শিবাজির যে দ্বিতীয় বউ ছিল তার নাম ছিল সয়রাবাই। তার যে ভক্তরা ছিল তারাই মূলত সেই সভায় এসেছিল। তারা সবাই এখানে সয়রাবাইয়ের ছেলে রামরাজকে এখানে ছত্রপতি বা রাজা বানাতে চাইছিল। তারা মনে করে রামরাজ যদি মহারাজ হয়ে যায় তাহলে রাজ্যে আবারও শান্তি ফিরে আসবে। তবে শিবাজির প্রথম সন্তান সাম্ভাজির জন্য এটা করা সহজ হবে না। তখন সয়রাবাই তাদের সকলের কথা শুনছিল আর নিজ হাতে রামরাজকে তৈরি করছিল। রামরাজ যখন সেখান থেকে চলে যায় সয়রাবাই তখন তাদের বলতে শুরু করে যে সাম্ভাজি যখন রামরাজের সমান ছিল তখন আগুরাতে মহারাজার সাম্ভাজিকে আওরঙ্গজেব ধরে ফেলেছিল। তখন তারা বাবা ছেলে কোনোভাবে তাদের নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছিল। সেই সময় আওরঙ্গজেব সবাইকে আদেশ দিয়েছিল যে কোনো জায়গায় যদি তাদের বাবা ছেলেকে একসঙ্গে দেখা যায় তাহলে যেন তাদেরকে সাথে সাথে বন্দি করে ফেলা হয়, আর পরবর্তীতে জানা যাবে তাদের পরিচয় কি। এ কারণেই তখন মহারাজার সাম্ভাজি দুজন দুদিকে চলে যায় যাতে তাদেরকে ধরতে না পারে কেউ। তারা একজন আর একজনের প্রাণ বাঁচাতে আলাদা হয়ে যায়
এরপরেই মহারাজ তার রাজ্যে ফিরে এসে সাম্ভাজিকে মৃত ঘোষণা করে আর তার ক্রিয়াকাজও সম্পন্ন করে, যেন কেউ সাম্ভাজিকে ধরতে না পারে। আর এই কারণেই সে জীবিত থাকার পরেও পুরো দক্ষিণ তাকে মৃত হিসেবেই এতদিন জেনেছিল। তো যেই ছেলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছিল এবং যাকে মৃত হিসেবে এতদিন পুরো দক্ষিণ জানছিল, সে কিভাবে পুরো রাজ্যের রাজা হতে পারে? সে তো ভীরু কাপুরুষ। তাই এই রাজ্যের উত্তরাধিকার শুধুমাত্র আমার ছেলে রামরাজি হবে। সবাই তখন তার সাথে সহমত জানায়। পরের দিনই আমরা দেখতে পাই সাম্ভাজি তার রাজ্যে ফিরে আসে। তাকে তার রাজ্যে অনেক সম্মানের সাথে গ্রহণ করে তার স্ত্রী ইয়াসুবাই আর তার দুধমাতা। ইয়াসুবাই তো অনেক বেশি খুশি ছিল এতদিন পর সাম্ভাজির রাজ্যে ফিরে আসা নিয়ে, কারণ তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসত। যাক, তো এরপর আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই, যেখানে তারা দুজন একসাথে বসে তাদের দুজনের সুখ দুঃখের আলাপ করছিল। এতদিন পর একসাথে সময় কাটাতে পেরে তারা দুজনই অনেক খুশি ছিল। ইয়াসুবাইয়ের তো খুশির কোনো ঠিকানাই ছিল না, কারণ সে তো এতদিন যাবৎ তার স্বামীর জন্যই অপেক্ষা করেছে, আর আজ তার এতদিনের অপেক্ষার সমাপ্তি ঘটল। তো তখন সাম্ভাজি ইয়াসুবাইকে বলে, আমি শুনেছি যে স্বামী যুদ্ধ থেকে ফিরে এলে বা দূর থেকে অনেকদিন পর আসলে নাকি তাদের স্ত্রী তাদের স্বামীর উপর রাগ করে থাকে, কিন্তু তোমাকে তো আমি একটুও রাখতে দেখছি না, এর কারণ কি বলতো? তখন ইয়াসুবাই সাম্ভাজিকে বলে যে আমি তো সব স্ত্রীদের মতন নই, আপনি এমনিতেই একটা যুদ্ধ শেষ করে মাত্র বাড়ি ফিরেছেন, আর এখন যদি আমিও আপনার উপর যুদ্ধ জারি করি তাহলে আপনি কোথায় যাবেন বলুন তো? তো এইসব নিয়েই তারা অনেক কথা বলছিল। আমরা তখন দেখতে পাই তাদের দুজনের মধ্যকার সম্পর্ক অনেক বেশি ভালো ছিল। এর কারণেই সাম্ভাজি মনে মনে কি বলতো সেটা বলার আগে থেকে ইয়াসুবাই তা বুঝে যেত। এরপরই ইয়াসুবাই সাম্ভাজিকে তার বাবার দরবারে নিয়ে যায়, আর সেখানে গিয়ে সে সাম্ভাজিকে তার বাবার ব্যবহার করা সব কিছু দেখায়। আর এগুলো দেখে তো সাম্ভাজি এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে সবকিছু নিজ হাতে ছুঁয়ে দেখতে থাকে। এরপর দেখা যায় তারা দুজনেই সেখানে বসে থাকে। এরপরই আমরা আওরঙ্গজেবের দরবারের দৃশ্য দেখতে পাই। সেখানে একজন এসে বোরহানপুরে ঘটে যাওয়া যুদ্ধের ব্যাপারে জানায়, কিন্তু সেখানে থাকা লোকজন কেউই তো তার কথা বিশ্বাস করতে চায় না। আর তারা মজা করে বলতে থাকে, বোরহানপুরে যখন মারাঠারা আক্রমণ করেছিল তখন খানজামান কি করছিল শুনি? সে কি ঘুমাচ্ছিল নাকি? সে থাকলে এটা কখনোই সম্ভব না। আসলে তারা তো বুঝতেই পারছিল না যে মারাঠারা এরকম যুদ্ধ কিভাবে করতে পারল, যেখানে তাদের সবচেয়ে দক্ষ যোদ্ধা খানজামান ছিল। তাদের তো এটাও ধারণা যে শিবাজি মহারাজ তো মারা গেছে, তাহলে তাদের পক্ষে যুদ্ধ করা কিভাবে সম্ভব? তার মতো দক্ষ তো কেউ নেই। তখন সেই লোকটি তাদেরকে বলে যে দক্ষিণ থেকে আরো একজন সাহসী তুফান ব্যক্তি উঠে এসেছে, যার নাম সাম্ভাজি ভোসলে। এই নামটি শোনার সাথে সাথেই তো আওরঙ্গজেবের অনেক পুরাতন একটি কথা মনে পড়ে যায়। অনেক আগে একবার শিবাজিকে আওরঙ্গজেবের দরবারে ডাকা হয়েছিল, কিন্তু সেই তখন সেখানে শিবাজি না এসে সাম্ভাজিকে পাঠানো হয়, কারণ সেই সময় শিবাজির শরীর ভালো ছিল না। তখন তো সাম্ভাজির বয়স 8 কি 9 বছর হবে। কিন্তু সেই সময় আওরঙ্গজেব সাম্ভাজির তাকানোর ভাব দেখে এবং তার কথাবার্তার দৃঢ়তা দেখেই বুঝে গিয়েছিল যে তার মধ্যে কোনো একটা ব্যাপার তো অবশ্যই আছে, আর আসলেই সে পরবর্তী রাজা হওয়ার যোগ্য। তার মধ্যে রাজা হওয়ার সব গুণ আছে। অন্যদিকে দেখা যায় আজকে সাম্ভাজির রাজ্য সিংহাসনে বসার দিন ছিল। পুরো রাজ্যের মানুষ তো এই আনন্দেই মেতে ওঠে। দেখা যায় সাম্ভাজিও সকলের থেকে আশীর্বাদ নেয় আর খুবই সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবেই তার রাজ সিংহাসন গ্রহণ করে। সাম্ভাজির মতো একজন বীর যোদ্ধা তাদের রাজ্যের রাজা হয়েছে, এই কারণে তাদের রাজ্যের সকলে অনেক খুশি ছিল। পরবর্তীতে দেখা যায় রাতের বেলা সাম্ভাজি তার কাছের কিছু মানুষদের নিয়ে ভোজনের ব্যবস্থা করে। তখন ইয়াসুবাইয়ের ভাই গাঞ্জি সাম্ভাজিকে বলতে থাকে, মহারাজ, আমরা সবাই মিলে চিন্তা করছিলাম যে গিনকনের সম্পূর্ণ দায়িত্ব আপনি আমাদেরকে বুঝিয়ে দিন। সব ছোটখাটো বিষয়ের সিদ্ধান্ত নিতে আমাদের বারবার দরবারে আসতে ভালো লাগে না, এতে করে অনেক সময়ও নষ্ট হয়। আর আপনার বাবা মহারাজ শিবাজি আমার বাবাকেই দায়িত্বটি দিতে চেয়েছিলেন। এই কথাটি শুনে তো সেখানে থাকা সকলেই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ কোনো রাজ্যের রাজাই তার রাজ্যের এক অংশের দায়িত্ব সম্পূর্ণভাবে কারো হাতে তুলে দিতে চায় না। এই কারণে সাম্ভাজিও তার কথায় স্বাভাবিকভাবেই রাজি হয় না। এতে করে গাঞ্জিরা তো ব্যথিত হয়, তবে তারপরেও সে সাম্ভাজিকে কিছুই বলে না। এদিকে আমরা দেখতে পাই সয়রাবাইয়ের কাছে একজন সৈন্য আসে আর বলে, রাজমাতা, দেখলেন তো সাম্ভাজি এখন রাজা হয়ে গেল। এই কারণে রামের পক্ষে
এখন রাজা হওয়া অসম্ভব। সেই লোকটি তখন রাজমাতাকে জিজ্ঞেস করে, এই জন্য কি আপনার একটু দুঃখ হয় না, একটুও কষ্ট হয় না? সয়রাবাই বলে, না, আমার কোনো প্রকার দুঃখই হয় না। তবে কোনো এক কারণে যদি সাম্ভাজি মারা যায়, তাহলে তো এই রাজ্যের রাজা আমার ছেলে রাম রাজি হবে, তাই না? তাই সাম্ভাজির জীবন তাড়াতাড়ি শেষ করার ব্যবস্থা করো। এখানে রাজমাতা কি বোঝাতে চেয়েছিল সেটা আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। এরপরই দেখা যায় রাতে একজন গুপ্তচর একজনের কাছে একটি চিঠি দিয়ে আসে। এর পরের দৃশ্যেই আমরা দেখি যে সাম্ভাজি তার দরবারে তার সকল সৈন্যদের সাথে আলোচনা করছিল। সে সময় হঠাৎ করেই সাম্ভাজির কাছে আকবরের চিঠি চলে আসে। সম্রাট আওরঙ্গজেবের ছেলে আকবর। তো চিঠিতে লেখা ছিল যে আকবর সাম্ভাজির সাথে দেখা করতে চায়। এটা শুনে তো সেখানে থাকা সকল সভাসদরা সাম্ভাজিকে বলে যে আকবরের সাথে দেখা করার কোনো দরকার নেই। আকবর তো একজন ধোঁকাবাজ, সে তো তার নিজের বাবাকেই ধোঁকা দিয়েছে, তাকে কিভাবে বিশ্বাস করা যায়? তাই তার পক্ষে আপনাকে ধোঁকা দিতে তো কোনো সময়ই লাগবে না। তারা যখন এসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে একজন প্রতিবেশী লোক আসে আর এসেই সাম্ভাজিকে বলে, আওরঙ্গজেব আপনাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। সে 80,000 সৈন্য, 50,000 ঘোড়া, 30,000 হাতি আর অঢেল ধন সম্পদ নিয়ে আপনাকে খোঁজার জন্য বের হয়ে গেছে। সে আরো বলে যে এতগুলো সৈন্য না আগে কখনো দেখা গেছে আর ভবিষ্যতেও কখনো দেখা যাবে বলে মনে হচ্ছে না। এসব কথা শুনে তো সাম্ভাজি সেই লোকটিকে বলে যে আওরঙ্গজেবকে আমার কাছে নিয়ে আসার দায়িত্ব আপনার। যদি সে কোনো কারণে পথ ভুল করে তাহলে আপনিই তাকে সঠিক পথ দেখিয়ে আমার কাছেই নিয়ে আসবেন। আর এর আগে আমি তার ছেলে আকবরের সাথে একটু দেখা করে আসি। অর্থাৎ সে কারো কথাই শোনে না। এরপরই দেখা যায় পরদিনই সাম্ভাজিকে তৈরি করে দিচ্ছিল তার স্ত্রী। সাম্ভাজি তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করে যে তোমার ভয় করছে না আমি যে আকবরের সাথে দেখা করতে যাচ্ছি? তখন সাম্ভাজির স্ত্রী ইয়াসুবাই বলে, আমার তো ভয় করছে আকবরের জন্য, কারণ তার সাথে যে তুফান দেখা করতে যাচ্ছে তাই ভয় তো তারই পাওয়া উচিত। তখন সাম্ভাজি এসব শুনে বলে, কখনো কখনো তুফানও কিন্তু পরাজিত হয়ে যায়। কিন্তু ইয়াসুবাই তখন বলে ওঠে, এসব কি বলছেন? আমি সবসময় চাই আপনিই যেন বিজয়ী হন, আর আপনাকে বিজয়ী হতেই হবে, কারণ আপনার পরিবারে এখন আরো একটি তুফান আসতে চলেছে, অর্থাৎ তার উত্তরাধিকার আসতে চলেছে। এই কথা শুনে তো সাম্ভাজি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই সে আওরঙ্গজেবের ছেলে আকবরের সাথে দেখা করতে চলে যায়। আকবরের তাঁবুতে যাওয়ার সাথে সাথেই তো বেশ কয়েকজন সৈন্য সাম্ভাজির উপর আক্রমণ করে বসে। সাম্ভাজিও তখন খুব সহজেই তাদের পরাজিত করে ফেলে, কারণ সে তো ছিল অনেক বেশি ধূর্ত এবং সাহসী আর অনেক বেশি শক্তিশালী। তার সাথে পারা বা তাকে পরাজিত করা এত সহজ নয়। তো ঠিক তখনই সেখানে আকবর চলে আসে। সে এসেই সাম্ভাজিকে দেখে তার অনেক বেশি প্রশংসা করতে শুরু করে। আকবর এখানে সাম্ভাজিকে বলে, আমি যেমনটা চেয়েছিলাম আপনি ঠিক সেই রকমই। আমার আপনাকেই প্রয়োজন। আমার বাবাকে হারাতে আপনি কি আমাকে সাহায্য করবেন? আমার বাবা হেরে গেলেই আমাদের দুজনের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। আপনি আর আমি তো একই, আর এটি করতে আপনার যত সাহায্য সহযোগিতা প্রয়োজন সব আমি আপনাকে দিব। এইসব শুনে সাম্ভাজি তাকে বলে, আপনি তো আপনার আব্বুকেই মেরে সিংহাসন দখল করতে চান, তাই এই ব্যাপারে আমি আপনাকে কখনোই সাহায্য করব না। আর আমি তো কখনোই সরাসরি কোনো মুঘলকে সাহায্য করব না। আর পরিবারের মধ্যে এমন দ্বন্দ্ব শুধুমাত্র তোমাদের মুঘলদের মধ্যেই আছে, আমাদের মধ্যে এরকমটা নেই। আমরা তো সকলেই পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করি। আর হ্যাঁ, আমি তোমাদের পারিবারিক দ্বন্দ্বের মধ্যেও আসতে পারবো না। তোমরা নিজেরাই তোমাদের পারিবারিক সমস্যার সমাধান করো, এতে আমাকে জড়িও না। তবে আকবর এখানে সাম্ভাজিকে অবাক করে দিয়ে তাদের রাজমাতা সয়রাবাইয়ের পাঠানো একটি চিঠি তাকে দেখায়। সাম্ভাজি তখন সেটা পড়ে দেখতে পায় যে সেখানে লেখা ছিল, সাম্ভাজিকে মারতে তুমি আমাকে সাহায্য করো। আর এখানেই বোঝা যায় সয়রাবাই মানে রাজমাতাই সাম্ভাজিকে মারতে আকবরকে অফার করেছিল। সয়রাবাই আসলে বলেছিল যে সাম্ভাজিকে মারতে তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে তুমি দক্ষিণের মধ্যে যা চাইবে আমি তোমাকে তাই দিব, এবং আমি প্রতিজ্ঞা করছি যে মারাঠারা তোমার বাবাকে হারাতে তোমাকে সম্পূর্ণরূপে সাহায্য করবে। এই চিঠি দেখে তো সাম্ভাজি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে তো এটা কখনো কল্পনাও করেনি যে তারই পরিবার তার সাথে এমন করতে পারে। সয়রাবাই তাকে আপন না মনে করলেও সে তাকে নিজের মায়ের মতোই দেখত, তাই সে অনেক বেশি কষ্ট পায়। তার মাথার উপর যেন তখন এক আকাশ ভেঙে পড়েছিল। তো এরপরই সে অনেক বেশি রেগে যায় আর সেখান থেকে চলে যাওয়ার আগে আকবরকে বলে, আমি তোমাকে তো সরাসরি সাহায্য করতে পারবো না, তবে তুমি যতদিন এই দক্ষিণে আছো ততদিন তোমার জীবনের নিরাপত্তার দায়িত্ব আমাদের মারাঠার হাতে।
তুমি যতদিন এখানে থাকবে ততদিন তোমার গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না, এটা আমার ওয়াদা। এরপরই সাম্বাজি সেখান থেকে চলে আসে, আর আসার পর সয়রাবাইকে যারা যারা এই সকল কাজে সাহায্য করেছিল তাদের সবাইকে সে বন্দি করে ফেলে। এরপর তাদেরকে হাতির পায়ের নিচে ফেলে সবাইকে নৃশংসভাবে মেরে ফেলে। মৃত্যুর আগেও তারা বাঁচার জন্য সাম্বাজির কাছে অনেক আকুতি মিনতি করেছিল, কিন্তু সাম্বাজি তাদের কাউকেই ক্ষমা করে না। সে তাদের সবাইকে হাতির পায়ের নিচে ফেলে মেরে ফেলে। এরপরই হামির সয়রাবাইয়ের কাছে চলে আসে। আসলে এই হামির ছিল সয়রাবাইয়েরই আসল ভাই, কিন্তু তারপরও সে সাম্বাজিকে নিজের ভাগ্নের মতোই দেখত। সে তাকে অনেক ভালোবাসত। এ কারণেই হামির এই সয়রাবাইকে বা রাজমাতাকে এসব বিষয়ে অনেক কথা শোনাতে থাকে। সে বলে, তুমি এগুলো কিভাবে করতে পারলে? আমি তোমাকে কি পরিমাণ সম্মান করতাম, তুমি তো সেই সব কিছু নিজ হাতে শেষ করে দিলে। সয়রাবাই তখন তার ভাই হামিরকে বলে, আমার ছেলে রামরাজকে সিংহাসনে বসানোর জন্য আমার যা যা করা প্রয়োজন আমি তার সবকিছু করতেই রাজি আছি। এতে আমাকে কে কি মনে করলো বা কি ভাবলো আমার তাতে কোনো কিছুই যায় আসে না। তোমরা সবাই আমাকে যা খুশি ভাবার তাই ভাবতে পারো, আমার এতে কিছুই বলার নেই। আর অন্যদিকে দেখা যায় যে সাম্বাজির একটি দুঃস্বপ্ন দেখে হঠাৎই ঘুম ভেঙে যায়। তো এরপরই সে তার স্ত্রীকে নিয়ে একটা জায়গায় বসে। এখানে অনেক বেশি ভেঙে পড়েছিল সে, কারণ সে সয়রাবাইকে নিজের মায়ের মতোই দেখত। আসলে সাম্বাজির জন্মের পরপরই তার মা মারা গিয়েছিল, তাই সে তখন থেকেই সয়রাবাইকে নিজের মায়ের মতো করে দেখত। তাই সে এটা ভেবেই অনেক বেশি কষ্ট পাচ্ছিল যে এতদিন সে যাকে নিজের মা হিসেবে মেনে এসেছে সেই এখন তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে। এই ব্যাপারটা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। এই সব কিছু চিন্তা করে করে সে অনেকটাই ভেঙে পড়ে, কিন্তু ইয়াসুবাই তাকে সান্ত্বনা দেয় আর তার পাশে থাকার চেষ্টা করে। অন্যদিকে পরের দিনই দেখা যায় আওরঙ্গজেব সে বোরহানপুর চলে আসে। এখানের এই অবস্থা দেখে সে তো অনেক বেশি ভেঙে পড়ে, কারণ এত সুন্দর একটি প্রাণোজ্জ্বল শহর এখন একদম একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সে তো নিজ হাতেই পুরো শহরটিকে সাজিয়েছিল। এটিই তার সবচেয়ে ধন সম্পদশীল একটি শহর ছিল, যেখানে প্রাচুর্যের কোনো অভাব ছিল না। কিন্তু মারাঠারা এখানে তো কোনো কিছুই অবশিষ্ট রাখেনি, সব ধন সম্পদ তারা লুট করে নিয়ে গেছে। তো দেখা যায় আওরঙ্গজেবের সামনে খান জামান হাঁটু গেড়ে বসে আর তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কারণ সে তো তার সর্বোচ্চটুকু করতে পারেনি, সে এই শহরকে রক্ষা করতে পারেনি। তখন দেখা যায় যে আওরঙ্গজেব তো খান জামানকে ক্ষমা করেই না, উল্টো তাকে সবার সামনে এক ঝটকায় মেরে ফেলে। ঠিক তখনই আওরঙ্গজেবের কাছে একজন খবর নিয়ে আসে যে সাম্বাজি আকবরকে সাহায্য করছে। এই কথা শুনে তো আওরঙ্গজেব এখন আরো বেশি পরিমাণ রেগে যায়। সে তখনই সেখানে সাথে সাথে তার মাথার মুকুটটি খুলে ফেলে আর সকলের সামনে বলে, আমি এই মুকুট তখনই পরব যখন পুরো হিন্দুস্তানে সামাজিক চিৎকার ও আর্তনাদ শোনা যাবে, সেদিনই আমি শান্তি পাব। এরপর সে তখনই তার সৈন্যদের আদেশ দেয় যে যে সকল জায়গায় মারাঠারা আছে সেই সকল জায়গা একেবারেই ধ্বংস করে দাও, সেখানে যেন শুধু রক্ত আর রক্ত বয়ে যায়। তো এরপরই শুরু হয়ে যায় তাণ্ডব লীলা। দেখা যায় মুঘলরা যে সকল গ্রামের মধ্য দিয়েই যাচ্ছিল তারা সেই সকল গ্রামকেই ধ্বংস করে দিয়ে যাচ্ছিল। আর এদিকে দেখা যায় একজন এসে সাম্বাজিকে খবর দেয় যে মুঘলদের অর্ধেক সৈন্য এই দক্ষিণে চলে এসেছে। তাদের সৈন্যদের সংখ্যার তাণ্ডব দেখে যে কেউই অনেক বেশি ভয় কেঁপে উঠবে। গাছে গাছে তো এখন পাতার চেয়েও লাশের সংখ্যা বেশি, সব জায়গায় লাশ ঝুলে আছে, নদীর পানি থেকেও বেশি রক্ত দেখা যাচ্ছে, আর কুয়োতেও পানির বদলে লাশ উঠে আসছে। এমনকি তারা ছোট ছোট বাচ্চাদেরও একটু ছাড় দেয়নি। তারা যে সকল গ্রামের মধ্য দিয়ে বা যে সকল গ্রামের পাশ দিয়ে যাচ্ছে সেই সকল গ্রামকে তারা পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। তারা এতটাই নৃশংস অভিযান চালাচ্ছে। এই সব কথা শুনে তো সাম্বাজি এখানে পুরো আগুনের মতো ফেটে পড়ে। সে তো অনেক বেশি রেগে যায়। যাক, তো এরপরই দেখা যায় একজন এসে আওরঙ্গজেবকে দক্ষিণের অবস্থা সম্পর্কে জানাচ্ছিল। তখনই আওরঙ্গজেব বলে যে দক্ষিণের এমন অবস্থা করো যেন দেখলে মনেই হয় না যে এখানে দক্ষিণ নামের কোনো কিছু ছিল। দক্ষিণকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দাও তোমরা, যেন কেউ কখনো দক্ষিণের নামটাও মনে না রাখে। ওদের এত পরিমাণ সাহস যে ওরা আমার এলাকার উপর আক্রমণ করেছে, তারপর আবার আমার ছেলের সাথে সঙ্গ দিচ্ছে যে কিনা আমাকেই মারতে চায়। আর আওরঙ্গজেবের এলাকায় আক্রমণ করলে তার ফল কিভাবে দিতে হয় এ সম্পর্কে তাদের ভালো করে বুঝিয়ে দিতে হবে। তাদের সকলকে শাস্তি পেতেই হবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে এই যুদ্ধটি নিয়ে সাম্বাজি একটি মিটিং ডাকে।
এর মধ্যেই একজন লোক তাকে জানায় যে এতদিন আওরঙ্গজেবের লোক আমাদের উপর একদিক থেকে হামলা করেছে, কিন্তু এখন তো তারা চারিদিক থেকেই আমাদের উপর হামলা শুরু করে দিয়েছে, আমাদের সকলকে সব দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। এরপর সে বলে, এখন আমাদের সৈন্য সংখ্যা মাত্র 25,000 জন, কিন্তু তারপরেও আমরা 25 লাখের মতো করে ফাইট করতে পারবো। তাই তাদের সৈন্য সংখ্যা বেশি হলেও সমস্যা নেই, কারণ আমাদের যে 25,000 আছে তাদের শক্তি অনেক বেশি। আপনি শুধু আমাদের সকলকেই আদেশ করুন, আমরা তাদের সৈন্যদের পুরো টুকরো টুকরো করে ফেলব। এগুলো শুনে সাম্ভাজি বলে, আমরা শুধুমাত্র তাদের সাথে শক্তি দিয়ে কখনোই জিততে পারবো না, আমাদের শক্তির সাথে সাথে বুদ্ধিরও ব্যবহার করতে হবে। আমরা আলাদা আলাদাভাবে তাদের সৈন্যদের সম্মুখীন হব এবং তাদের সাথে যুদ্ধ করব। আর এই যুদ্ধে শুধুমাত্র আমাদের সৈন্যরাই নয়, আমাদের প্রকৃতিও আমাদের অনেকভাবে সাহায্য করবে। পাহাড়ি রাস্তা, ঘন জঙ্গল, আরো বিভিন্ন জায়গায় তো তাদের চলাফেরা করার তেমন একটা অভিজ্ঞতা নেই যা আমাদের আছে। আমাদের এই জায়গা আমরা যেভাবে চিনি তারা তো চেনে না, এই কারণে আমরা সেই সকল জায়গাতেই তাদের সাথে যুদ্ধ করব এবং তাদের সকলকে হারিয়ে দিব। এরপর দেখা যায় তারা সকলে মিলে একটা জায়গার জন্য প্ল্যান করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় সাম্ভাজি যুদ্ধে যাওয়ার আগে সয়রাবাইয়ের সাথে দেখা করতে যায়, কারণ সে যে তাকে মা মনে করে। তাই যুদ্ধে যাওয়ার আগে সে তার আশীর্বাদ নিতে চেয়েছিল। সাম্ভাজি তখন সয়রাবাইয়ের উদ্দেশ্যে বলে, আমি চাই মা আপনার মনের সকল ইচ্ছা পূরণ হোক। এরপরে সে সয়রাবাইয়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। তখন দেখা যায় সেই সময় তো সয়রাবাই ঘুমাচ্ছিল, তাই আর সাম্ভাজি তাকে জাগায় না, সেখান থেকে চুপচাপ চলে যায়। কিন্তু এরপরই দেখা যায় সে সেখান থেকে যাওয়ার পরপরই সয়রাবাইয়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তার মানে সে এতক্ষণ জেগেই ছিল, সে সাম্ভাজির সব কথা শুনেছে, কিন্তু সে আসলে সাম্ভাজির মুখোমুখি হতে পারবে না। তাই সে তাকে কিছুই বলেনি, কারণ সে যা করেছে তা কখনোই ক্ষমার যোগ্য নয়। আর এরপরও যে সাম্ভাজি তাকে এত সম্মান করছে, এত ভালোবাসছে, এটা দেখে তার খুব কষ্ট হয়। আর সে যে কত বড় ভুল করেছে সেটাও বুঝতে পারে। এর পরের দৃশ্যেই দেখা যায় সাম্ভাজি যুদ্ধে যাওয়ার আগে তার স্ত্রীর থেকে বিদায় নিয়ে যায়। আর এর পরই শুরু হয়ে যায় সেই রক্তক্ষয়ী যুদ্ধ। পরের দিন সকালে দেখা যায় কঙ্কার নামের একটি জায়গা দিয়ে যাচ্ছিল মুঘলের সেনারা। ঠিক তখনই হঠাৎ করে বানরের মতো করে তাদের উপর হামলা করে বসে মারাঠারা। আর এইদিকে মুঘলদের কিছু বুঝে ওঠার আগেই মারাঠারা তাদের সকলকে নৃশংসভাবে মেরে ফেলে। এরপরই দেখা যায় মুঘলরা একটা মাঠের মাঝখান থেকে যাচ্ছিল মারাঠাদের উপর আক্রমণ করতে। ঠিক তখনই হঠাৎ করে মাঠের ফসল ব্যবহার করে মারাঠারা মুঘলদের উপর আক্রমণ করে বসে আর তাদের সকলকেই খুব সহজে মেরে ফেলে। এর পরের দিনই দেখা যায় নিজের ভুল বুঝতে পেরে আর কাউকে মুখ দেখাতে পারবে না ভেবে সয়রাবাই নিজে আত্মহনন করে নেয়। অবশেষে সে বুঝতে পেরেছিল যে সাম্ভাজি তাকে কতটা ভালোবাসে, কতটা শ্রদ্ধা করে, কিন্তু সে তার কোনো কিছুরই মূল্য রাখতে পারেনি, তাই নিজেকেই শেষ করে দিয়েছে। দেখা যায় তার শেষকৃত্যের কাজও করে সাম্ভাজি নিজেই। এরপরই সয়রাবাইয়ের ছেলে রামরাজকে বিয়ে দেওয়ার জন্য সাম্ভাজি এখানে তার মামাজির মেয়ের কথা বলে। দেখা যায় তার মামাও তো এখানে অনেক খুশি হয় এবং তার প্রস্তাবটি গ্রহণ করে নেয়। এর পরের দৃশ্যে আমরা আবারও দেখতে পাই যে জালনা নামের একটি জায়গায় এসে মুঘলরা অনেক বৃষ্টির মুখে পড়ে যায়, তাই তারা একটু সময় সেখানে অপেক্ষা করার জন্য দাঁড়ায়। আর তখনই দেখা যায় এখানেও মেয়েদের রূপ ধরে চলে আসে মারাঠারা। মেয়ে সেজে এসেই তো তারা মুঘলদের উপর আক্রমণ করে বসে। এখানেও তাদের সকলকে মেরে ফেলতে মারাঠাদের খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। এরপরই দেখা যায় আওরঙ্গজেবকে। সে তো রাগে তার একজন সৈন্যকেই মেরে ফেলে, কারণ তারা কোনোভাবেই মারাঠাদের সাথে পেরে উঠছিল না। পরবর্তীতে রাতের বেলা দেখা যায় একটা জঙ্গলের মধ্যে মুঘলরা বিশ্রাম নিচ্ছিল। তখনই হঠাৎ করে মাটি খুঁড়ে মারাঠারা বেরিয়ে আসে এবং এক নিমিষেই সকল মুঘলদের হারিয়ে দেয়। পরের দিন সকালে দেখা যায় মুঘলরা পানির কাছে গিয়ে একটু ফ্রেশ হচ্ছিল। ঠিক তখনই সেখানে মারাঠারা পানির নিচ থেকে উঠে আসে আর তাদের উপর অতর্কিত হামলা করে। আর মুঘলরাও তো তখন কিছুই করতে পারে না। এরপর দেখা যায় মারাঠারা খুবই সহজে ডাঙায় গিয়ে মুঘলদের সাথে যুদ্ধ করে, তাদের সকলকেই খুব সহজে মেরে ফেলে। আসলে নিজেদের রাজ্যের কোথায় কি আছে এসব সম্পর্কে তো তারা খুব ভালোভাবেই জানে, এজন্যই তারা এত সহজে মুঘলদের উপর আক্রমণ করতে পারছিল আর সহজেই তাদের সকলকে পরাজিত করতে পারে। এরপর দেখা যায় হঠাৎই আওরঙ্গজেবের একটি দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় আর সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন অন্যদিকে আওরঙ্গজেবের মেয়ে জিনাতের কাছে এসে একজন সৈন্য বলে যে আমাদের অর্ধেক সৈন্যদেরকেই তো মারাঠারা অনেক নৃশংসভাবে মেরে ফেলেছে, আমরা কেউ কিছুই করতে পারিনি।
আর এভাবেই যদি যুদ্ধ চলতে থাকে তাহলে তার অল্প কিছুদিনের মধ্যেই আমাদের সকল সৈন্য মারা যাবে। আমরা তখন কিছুই করতে পারবো না। এর ফলে হয়তো আমরা এই যুদ্ধে হেরে যাব। সেই সাথে সেই লোকটি আরো বলে, আর এখানে আকবরেরও খোঁজ পাওয়া গেছে। কাল সকালে সূর্য ওঠার পূর্বেই আকবর আর এই দুনিয়ায় থাকবে না, সে মারা যাবে, তাকে আমরাই মেরে ফেলব। জিনাত তখন সেই সৈন্যকে বলে, দক্ষিণের মধ্যেও এমন একজন আকবরকে খুঁজে বের করো যার নিজের ঘরের মধ্যেই বন্দি বন্দি লাগে। সাম্ভাজিকে হারানোর জন্য আমাদের তারই সাহায্য লাগবে। এরপরই দেখা যায় রাতের বেলায় আকবরের উপর তারই বাবার সৈন্যরা আক্রমণ করা শুরু করে, আর এরপর এক এক করে তার তাঁবুর পাহারায় থাকা সকলকেই মেরে ফেলে মুঘলরা। এরপর আকবরকে তারা মেরেই ফেলবে, ঠিক সেই সময়ই সেখানে মারাঠা সৈন্যরা চলে আসে আর আকবরকে অনেক কষ্টে বাঁচিয়ে নেয়। এই ঘটনায় তো অনেক বেশি ভয় পেয়ে যায় আকবর, তাই সে পরের দিন সকালেই সাম্ভাজির সাথে দেখা করতে তার রাজ দরবারে চলে যায়। আর সেখানে গিয়ে সাম্ভাজিকে বলে, আমি আর এখানে থাকবো না, কারণ আজকে তারা আমার তাঁবু পর্যন্ত চলে এসেছে, কালকে তো তারা আমার গলা পর্যন্ত চলে আসবে, তাই দয়া করে আপনি আমাকে বিদায় দিন। আমি এখান থেকে চলে যেতে চাই, এখানে আর এক মুহূর্তও নয়। সাম্ভাজি তো এখানে আকবরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু আকবর তো তার কোনো কথাই মানে না। আর তখনই সাম্ভাজির কাছে একজন লোক খবর নিয়ে আসে যে সাইলস্কর অর্থাৎ হামির মারা গেছে। সে তো সাম্ভাজির অনেক কাছের মানুষ ছিল আর সবচেয়ে বেশি বিশ্বস্ত, তাই সে তার জন্য অনেক বেশি কষ্ট পেতে থাকে, কারণ তার এই মামাই তো তাকে ছোটবেলা থেকে সকল বিপদ থেকে রক্ষা করেছে। তখনই সেখানে দুজন লোক আসে, আর সেই লোকগুলো সাম্ভাজিকে আরো জানায় যে অনেক মারাঠারা আওরঙ্গজেবের সাথে যোগ দিয়েছে, মানে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরপরই তো সাম্ভাজি বাকি সকল এলাকার অধিকর্তাদের সাথে একটি জরুরি মিটিং করে আর তাদের সকলের উদ্দেশ্যে বক্তব্য দেয় যে ভয় পেয়ে শত্রুদের কথা শোনা ঠিক আছে, নিজের জীবন নিয়ে সকলেই ভয় পায়, সেটা আমি মানলাম, কিন্তু মারাঠারা কবে থেকে নিজের জীবন নিয়ে ভয় পেতে শুরু করেছে? আমার জানা মতে যুগের পর যুগ ধরে মারাঠারা তাদের রাজার ও রাজ্যের জন্য নিজেদের প্রাণ দিয়ে এসেছে। যেই মারাঠারা শুধুমাত্র তাদের মাতৃভূমির কাছে মাথা নত করত, আজ সেই মারাঠারাই মুঘলদের কাছে মাথা নত করা শুরু করেছে। এই সকল কথা শুনে মারাঠাদের মনের মধ্যে আলাদা এক ধরনের জোর চলে আসে। তারা তখন সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে যেই জায়গায় আওরঙ্গজেব আছে সেই জায়গায় তারা রাতের বেলা আক্রমণ করবে। এরপরই দেখা যায় সাম্ভাজির স্ত্রী তার ছেলে মেয়েদের তাদের বাবার কৃতিত্বের সম্পর্কে বলছিল। তখনই সেখানে সাম্ভাজির দুধমা চলে আসে, আর সাম্ভাজির স্ত্রী সাম্ভাজির দুধমাকে বলে, আপনার ছেলেকে আবারও টিকা লাগিয়ে দিন মা, সে আবারও যুদ্ধে যাচ্ছে। এই কথা শুনেই তো উনি জিজ্ঞেস করতে থাকে যে আর কতদিন এই যুদ্ধ চলবে বাবা? তখন সাম্ভাজি তাকে বলে, এটিই শেষবার, আমারও তো ভালো লাগে না আমার সন্তানদের রেখে, বিবিকে রেখে, পরিবারকে রেখে দূরে থাকতে, তাও বাধ্য হয়ে থাকতে হয়। তখনই সেখানে সয়রাবাইয়ের ছেলে রামরাজ সাম্ভাজিকে বলে, আপনি মানেন আর না মানেন, আমি আপনার সাথে এবার যুদ্ধে যাবই যাব। আপনি কি মনে করেন যে আমি এখনো যুদ্ধ করার জন্য তৈরি হইনি? তখন সাম্ভাজি রামরাজকে বলে, আমি যদি তোমাকে যোগ্য নাই মনে করতাম ভাই, তাহলে পুরো দক্ষিণের দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে যেতাম না। আমার এখন তোমাকে প্রয়োজন নেই, কিন্তু তোমাকে দক্ষিণদের প্রয়োজন। এই কথা বলার পরই রামরাজও তার স্ত্রী সাম্ভাজির থেকে আশীর্বাদ নেয়। এরপরেই দেখা যায় সাম্ভাজি তার স্ত্রীকে জিজ্ঞেস করে, আমি যে আওরঙ্গজেবের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, তোমার ভয় করছে না? তখন ইয়াসুবাই বলে, ভয় করছে, কিন্তু আপনার জন্য না, আওরঙ্গজেবের জন্য, কারণ আমি তো জানি আপনি জিতেই ফিরবেন, আর তার কি হবে। এটা শুনেই তো সাম্ভাজি তার স্ত্রীকে জড়িয়ে নেয় আর বলে, তোমার এই কথাগুলোই আসলে আমাকে মনের থেকে শক্তি পেতে সাহায্য করে। এরপরই রাতের বেলা মারাঠারা সবাই কথা বলছিল। তখন তারা দেখতে পায় জঙ্গলের থেকে অনেক মানুষ হেঁটে হেঁটে তাদের দিকেই আসছে। তখন তো তারা মনে করে এরা সকলেই মারাঠা, কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারে যে এরা তো সকলেই মুঘল, কিন্তু এই রাস্তাটি তো শুধুমাত্র মারাঠারাই চেনে। এই রাস্তা মুঘলরা কিভাবে চিনল? তার মানে কেউ হয়তো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই কথা ভাবতে ভাবতেই তারা সকলে দৌড় দেয় সাম্ভাজির কাছে যাওয়ার জন্য। এরপরই আমরা দেখতে পাই যে গানাজি এবং তার ভাই মূলত মারাঠাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সাম্ভাজি যে জায়গায় ছিল তারা মুঘলদের সৈন্যদের সেই জায়গাতেই নিয়ে যাচ্ছিল। তখনই একজন এসে সাম্ভাজিকে জানায় যে কানাজি এবং গানাজি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটা শুনেই তো সাম্ভাজি প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তখনই যুদ্ধের জন্য বেরিয়ে যায়। তখন সাম্ভাজির মহলটাই হয়ে গিয়েছিল একটি যুদ্ধের ময়দান।
সেই মহলে এত বেশি পরিমাণের সৈন্য ছিল যে সেখানে একটি পা ফেলার জায়গাও ছিল না। সাম্ভাজি তখন সেখানে গিয়ে এক এক করে সকল মুঘল সৈন্যদের মারতে থাকে। তবে সেখানে যত মুঘলদেরই মারছিল না কেন, তাদের সংখ্যা যেন কমছিলই না। আসলে সেখানে এত বেশি পরিমাণের সৈন্য গিয়ে জমা হয়েছিল যে তাদেরকে মারা সাম্ভাজির একার পক্ষে সম্ভব হচ্ছিল না। সেখানে এক এক করে সাম্ভাজির সকল কাছের মানুষরা মারা যেতে শুরু করে। এসব দেখে তো সাম্ভাজি আরো বেশি পরিমাণে রেগে যায়। এরপরই সে মুঘল সৈন্যদের কেটে টুকরো টুকরো করা শুরু করে। তবে একটা সাম্ভাজি কতজন মুঘলকেই বা হত্যা করবে, তাই সে এখানে তেমন কিছুই করতে পারছিল না। বেশ কয়েক ঘন্টা এভাবে যুদ্ধ করার পর মুঘলরা সাম্ভাজির হাত পা একটি চেইন দিয়ে বেঁধে ফেলে। এরপর তারা সকলে মিলে সাম্ভাজির শরীরকে ক্ষতবিক্ষত করতে শুরু করে। কিন্তু তারপরেও সাম্ভাজিকে ধরে রাখা অসম্ভব হয়ে যাচ্ছিল, কারণ তার মধ্যে হাজার হাজার মানুষের শক্তি ছিল। তবে এত হাজার সৈন্যের সাথে সাম্ভাজি আর কি বা করতে পারত? সে অনেক চেষ্টাই করেছিল, কিন্তু এরপরও সে পারে না। তাকে নিয়ে যাওয়া হয় আওরঙ্গজেবের কাছে। অন্যদিকে মহলে রামরাজ এসব শুনে তো অনেক বেশি উত্তেজিত হয়ে যায় আর বলতে থাকে, আমার ভাইয়ের এত বড় বিপদ, আমি বসে থাকতে পারবো না, আমিও তার কাছে যাব। তখন তাকে বাকি সব সৈন্যরা জানায় যে সেখানের অবস্থা একদমই ভালো না। সাম্ভাজির স্ত্রী এসব শুনেও কিছুই বলে না। পরবর্তীতে আমরা দেখতে পাই সাম্ভাজিকে আওরঙ্গজেবের কাছে নিয়ে আসা হয়েছে। তখন আওরঙ্গজেব সাম্ভাজিকে জিজ্ঞেস করে, তোমরা কেন এই সৌরাজ্যের জন্য নিজেদের জীবন দিতে চাও? আর কি এই সৌরাজ? আর কোথায় আছে এটা? এই কথা শুনে সাম্ভাজি বলে, এই সৌরাজ আমাদের পুরো রাজ্যে ছড়িয়ে আছে। পাহাড়ে, জঙ্গলে, নদীতে, মাটিতে, মাঠে, ঝর্ণার প্রত্যেকটি জায়গায় সৌরাজ ছড়িয়ে আছে। সাম্ভাজির এই কথা শুনে আওরঙ্গজেব অনেক বেশি রেগে যায়। আসলে এই কথা বলতে সাম্ভাজি এটাই বুঝাতে চেয়েছিল যে তারা সবাই নিজেদের শাসনে চলতে চায় স্বাধীনভাবে, আর প্রত্যেকটা মারাঠার মধ্যেই প্রতিবাদ করার সাহস আছে। তো এসব শুনে তো আওরঙ্গজেব অনেক বেশি রেগে যায়। তাই সে সাম্ভাজিকে অনেক বেশি পরিমাণে টর্চার করতে বলে। ফলে দেখা যায় সেদিন সারা রাত সাম্ভাজিকে সেখানেই বেঁধে রাখা হয়। আর পরের দিন সকালে তাকে সেখানে আওরঙ্গজেব আরো বেশি টর্চার করতে বলে। এরপরই শুরু হয় তার উপর ভয়ঙ্কর অত্যাচার। দেখা যায় প্রথমেই সাম্ভাজির হাতের আঙুলের প্রত্যেকটি নখ উঠিয়ে ফেলা হয়, কিন্তু তারপরেও সাম্ভাজির চোখে মুখে ভয়ের কোনো চিহ্নই ছিল না। এটা দেখে তো সবাই বেশ ভয় পেয়ে যায় এবং অনেক অবাকও হয়। আমরা এদিকে দেখতে পাই সাম্ভাজিকে যখনই আঘাত করা হচ্ছিল তখন সাম্ভাজির স্ত্রীও সেই কষ্টগুলো যেন অনুভব করতে পারছিল। এরপরই দেখা যায় সেদিন রাতেও সাম্ভাজিকে সেখানেই বেঁধে রাখা হয়। সাম্ভাজির স্ত্রী বুঝতে পারে সাম্ভাজি তাকে কিছু বলছে। সে তখন মনে মনে বলে, আপনি পারবেন, আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস আপনি ঠিকই বিজয়ী হবেন। এরপর দেখা যায় এভাবেই সাম্ভাজির সেই রাতটাও কেটে যায়। পরের দিন সকালে সাম্ভাজির কাটা শরীরে অনেক বেশি পরিমাণের লবণ লাগিয়ে দেয়া হয়। ঠিক তখনই অন্যদিকে ইয়াসুবাই আর তার দুধমাতা সাম্ভাজির জন্য প্রার্থনা করছিল। তবে সাম্ভাজির কাটা শরীরে এত পরিমাণের লবণ লাগানোর পরেও তার চেহারায় কোনো প্রকার ভয় দেখা যায় না। এটা দেখে আওরঙ্গজেব তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে তো এবার পুরোপুরি উন্মাদ হয়ে যায়। এর পরদিনই আওরঙ্গজেব আদেশ দেয় সাম্ভাজির চোখ তুলে ফেলার জন্য। কিন্তু এর আগেই যেন তার স্ত্রী ইয়াসুবাই টের পেয়ে যায়, কারণ সাম্ভাজির চোখ দুটো ইয়াসুবাইয়ের অনেক পছন্দের ছিল। এরপর দেখা যায় সাম্ভাজির চোখ সত্যি সত্যি তুলে ফেলা হয়। তবে তারপরেও এখানে তার মধ্যে কোনো ভয় ছিল না। তখন আওরঙ্গজেব মনে মনে চিন্তা করে, এমন একটি সন্তান যদি আমার থাকতো তাহলে দক্ষিণ তো কি, পুরো পৃথিবীতেই আমি রাজ করতে পারতাম। তাই সে পরের দিনই সাম্ভাজির সাথে কথা বলার জন্য একা চলে যায়। সে সাম্ভাজিকে বলে, তুমি কি আমার সন্তান হবে সাম্ভা? তুমি যা যা চাইবে আমি তোমাকে তাই তাই দিব। পুরো পৃথিবীটাই তোমার হাতের মুঠোয় এনে দিব। তবে তার জন্য তোমাকে শুধুমাত্র তোমার ধর্ম পরিবর্তন করতে হবে। এসব শুনে সাম্ভাজি বলে, তুই নিজে মারাঠা হয়ে যা আর মারাঠাদের সাথে যোগ দে। এর জন্য তো তোকে তোর ধর্মও পরিবর্তন করতে হবে না। আর একটা কথা মনে রাখিস, তুই মারা গেলে তোর এই মুঘল সাম্রাজ্য শেষ হয়ে যাবে, কিন্তু আমি মারা গেলে আমার মতো এমন হাজারো সাম্ভাজি ঘরে ঘরে জন্ম নিবে। এইসব কথা শুনে আওরঙ্গজেব এখানে আরো অনেক বেশি রেগে যায়। এরপর দেখা যায় সে তো সাম্ভাজির জিহ্বাও কেটে দিতে বলে, আর তার আদেশে সাম্ভাজির জিহ্বাও কেটে নেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাই তার সকল কষ্টই যেন তার স্ত্রী দূর থেকে অনুভব করছিল। তারা একে অপরকে এতটাই ভালোবাসত। তার স্ত্রী তো তখন শুধুমাত্র প্রার্থনা করছিল, কারণ এছাড়া যে তার পক্ষে আর কিচ্ছু করার নেই।
এর পরবর্তীতে দেখা যায় সম্ভাজির ভাই রামরাজকে সেই রাজ্যের রাজা ঘোষণা করা হয়। ওইদিকে একজন সৈনিক আওরঙ্গজেবের কাছে আসে এবং তাকে জানায় দক্ষিণে ছত্রপতি সম্ভাজি এখনো বেঁচে আছে। এই কথাটি শুনে তো আওরঙ্গজেব সেই সৈনিককে কাছে ডাকে এবং তাকে নৃশংসভাবে হত্যা করে। এরপরই আমাদের দেখানো হয় সম্ভাজিকে সেভাবেই টানানো রয়েছে। আর এখানে এই গল্পের প্রথম পার্ট শেষ হয়ে যায়। এরপর সম্ভাজির সাথে কি হয়েছিল তা আমরা এখানে জানতে পারি না। আওরঙ্গজেব সম্ভাজির সাথে শেষ পর্যন্ত কি বা করেছিল এবং তার স্ত্রীর সাথেই বা কি হয়েছিল সেটা আমাদের এখানে আর দেখানো হয় না। তবে এরপর সম্ভাজির সাথে আর কি কি হয়েছিল সেই সবই আমরা জানতে পারবো এই গল্পের পরবর্তী পার্টে। আর সেটা যখনই আসবে তখনই আমি তা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। আর একটা কথা, এই গল্পটা কিন্তু ইতিহাসের উপর ভিত্তি করেই বানানো হয়েছে। গল্পের প্রয়োজনে আর দর্শকদেরকে এন্টারটেইন করার জন্য অনেক সময় ইতিহাসকে বিকৃত করা হয়। তো সেরকম যদি এই গল্পেও হয়ে থাকে সেই দায় কিন্তু আমার নয়। এখানে যেভাবে দেখানো হয়েছে আমি সেটাই আপনাদের কাছে এক্সপ্লেইন করেছি। যাক, এই তো ছিল আজকের গল্প। এই মারাঠা বীর যোদ্ধা সম্ভাজির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।